ঠিক আছে, আজকে আমরা আচ্ছা কালকে এইটুকু পড়েছিলাম, বিফোর দ্য সেল, ডিউরিং দ্য সেল, আফটার দ্য সেল, সেল কিভাবে হয়। আজকে জাস্ট শেষের দিকটা পড়বো, এইটা ফিচার্স অফ এ গুড সার্ভিস। গুড সার্ভিস দেয়ার কি কি ফিচার্স হয়, তো জাস্ট নর্মালি আগে কালকে যা পড়ি সেটাই আজকে একটু ঝালাই করে নেব। সাম ইম্পর্টেন্ট স্টেপস টু রিমেম্বার while মেকিং এ সেল। সেল করার সময় কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে। গ্রিট দ্য কাস্টমার, কাস্টমার গ্রিট করতে হবে। এ গুড অ্যাপ্রোচ টেলস দ্য কাস্টমার দ্যাট দ্য সেলস পারসন আর দেয়ার অ্যান্ড রেডি টু গিভ অ্যাসিস্ট্যান্ট ইফ নিডেড। একটা গুড অ্যাপ্রোচ মানে আমি যদি তোমার সাথে ভালো করে মানে কাস্টমার সাথে যদি সেলস পারসন ভালো করে অ্যাপ্রোচ করে সেলস পারসন যে কাস্টমারকে, তাহলে টেল দ্যাট মানে একটা ভালোভাবে অ্যাপ্রোচ করার মাধ্যমে সেলস পারসন কাস্টমারকে জানাচ্ছে যে সে একজন সেলস পারসন তার কাছে আছে তাকে হেল্প করার জন্য, অ্যান্ড কোনো সাজেশনের জন্য সে সবসময় প্রস্তুত আছে, অ্যান্ড রেডি টু গিভ অ্যাসিস্ট্যান্ট ইফ নিডেড, যদি দরকার লাগে তো সে হেল্প করার জন্য আছে। আস্ক কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিড, কোশ্চেন করে যাও কাস্টমারের প্রয়োজন জানার জন্য, এটা বলেছি আমি কালকে। শো রিলেভেন্ট মার্চেন্ডাইজ, সবসময় যেই জিনিসটা দরকার সেই জিনিসটা কাস্টমারকে দেখাও। যেমন অনেক সময় আমি দেখেছি অনেক সেলস অ্যাসোসিয়েটকে ওরা কি করতো, প্রোডাক্ট বিক্রির জন্য না মানে টার্গেট অ্যাচিভের জন্য ওরা অন্য প্রোডাক্ট দেখাতো যে প্রোডাক্টে কাস্টমার আসেনি। সাপোজ কেউ এসেছে হট প্যান্ট নিতে, মেয়েদের যে হট প্যান্ট থাকে, হট প্যান্ট কিনতে এসেছে। আমি এমন অনেক স্টাফ আমার কলিগকে দেখেছি, মানে প্র্যাকটিক্যালি বলছি, আমি অনেক কলিগকে দেখেছি হয়তো হট প্যান্ট নেই ওর কাছে। ও কি করছে, ও হট প্যান্টের জায়গায় ও বলছে ম্যাম জেগিন্স আছে, জেগিন্স দেখাবো কি, শার্ট আছে, শার্ট দেখাবো, বা স্কার্ট আছে, স্কার্ট দেখাবো কি। ও তো ওটা চাইতে আসেনি না, মেয়েটা চেয়েছিল হট প্যান্ট একটা। তো হট প্যান্ট যদি থাকে তো ভালো, তুমি স্কার্ট বিক্রি করো, শার্ট বিক্রি করো, জেগিন্স লেগিংস বিক্রি করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট কাস্টমার অ্যাকচুয়ালি যে কারণে এসেছে আগে তো সেই কারণটা তো আগে ফুলফিল করবে না, তারপরে তুমি এক্সট্রা সেল করবে। তো এই জিনিসটা এটা সবসময় করা উচিত। তো শো রিলেভেন্ট প্রোডাক্ট, এটা হলো আচ্ছা। হ্যাভ এক্সিলেন্ট প্রোডাক্ট নলেজ, সবসময় ভালো প্রোডাক্ট নলেজ থাকতে হবে। প্রোডাক্ট নলেজের মধ্যে কিছু পয়েন্ট আছে। কাস্টমার্স নিড টু বি টোল্ড অ্যাবাউট দ্য কাস্টমার্স নিড টু বি টোল্ড অ্যাবাউট দ্য প্রোডাক্ট। অল কাস্টমার্স লুক ফর ইটস ভ্যালু ফর দ্য প্রাইস। কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে তুমি যা জানো সেটা কাস্টমারকে বলতে হবে। অল কাস্টমার লুক ফর ইট ফর ইজ ভ্যালু ফর দ্য প্রাইস দে পে। এই লাইনটার মানে কি বলতে হবে, অল কাস্টমার লুক ফর ইজ ভ্যালু ফর দ্য প্রাইস দে পে। এই লাইনটার মানে কি বলতে পারবে, অল কাস্টমার লুক ফর ইজ ভ্যালু ফর দ্য প্রাইস দে পে, মানে কাস্টমার সবসময় চায় যে সে যেটা পে করছে সেইটা সমতুল্য যেন সে প্রোডাক্টটা পায়, তাই না? আমরা সবসময় এটা চাই। যেমন যেমন তুমি আজকে 5 টাকার চা খেলে, তুমি এক কাপ চা খেলে কিনে, তো ওই 5 টাকার চা তোমার যে এই মুহূর্তে ঠিক আছে, কারণ এখন তুমি জানো সব জায়গাতেই 5 টাকার চা হয়। তোমার যদি কোনো চা যদি 7 টাকা বলে, অথচ 5 টাকার কাপে দিচ্ছে, নর্মাল কাপ, মানে 5 টাকার যে কাপ হয় সেই কাপে তোমার চা দিচ্ছে, চাটার দাম 10 টাকা বা 7 টাকা, তুমি কিন্তু প্রথমেই কিন্তু আটকাবে। তুমি প্রথমে জানতে চাইবে বা দেখতে চাইবে যে এই 7 টাকায় 2 টাকা যে বেশি নিচ্ছে, এক্সট্রা কি অ্যাড করছে, চার কোয়ালিটি কোনো পার্থক্য হচ্ছে নাকি কোয়ান্টিটিতে বাড়াচ্ছে, কি হচ্ছে? কোয়ান্টিটি তো বাড়াচ্ছে না, কারণ 5 টাকার ভারেই তোমাকে চা দিচ্ছে এবং চার দাম নিচ্ছে হয়তো 10 টাকা বা 8 টাকা 7 টাকা। তো বাকি যে 2 বা 5 টাকা যে এক্সট্রা নিচ্ছে সেটা কিসের জন্য নিচ্ছে, কোয়ালিটিতে কি কি দিচ্ছে, তুমি টেস্ট কি করে কি আলাদা পাচ্ছ 5 টাকার সাথে 8-10 টাকার চা, কি টেস্ট আলাদা পাচ্ছ, এইগুলো কিন্তু তুমি দেখবে। কারণ কারণ তুমি জানো যে এই দামটা অনেকটা বেশি। আচ্ছা, তো
তো ধরো তোমার বাড়ি থেকে স্টেশন যেতে লাগে হয়তো রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়া নেয় 12 টাকা। তো যখনই 14 টাকা চাইবে তখন কিন্তু তুমি দরদাম শুরু করবে যে কেন দাদা 2 টাকা বেশি নিচ্ছ কেন, 12 টাকা তো নেয়। কারণ তুমি জানো যে যেইটা আমার বাড়ি থেকে স্টেশন যেতে 12 টাকা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই যে দরদাম করি না আমরা, দরদাম আমরা কেন করি বলো তো? এই যে দরদাম করি আমরা কেন করি দরদামটা বলো? খুব ইজি কোশ্চেন। ছোটকাল থেকে আমরা দরদাম করে আসি বা দেখেছি বাবা দাদু কে দেখেছি দরদাম করতে, তরকারি বাজারে যে বা কোনো দোকানে যে। তো নিজের ইনকামটা সাশ্রয় করার জন্য। না, না, সব প্রথমে এটা মনে হয় বাট না, এটা যদি ইনকাম সাশ্রয় করতেই হতো তাহলে তোমার দাদু তোমার বাবা কিপটেমি করতো, ঠিক আছে, কিপটেমি করতো। সে 500 টাকা বা 700 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ বলো নিহার। ঠকে যাওয়ার ভয় থেকে বাঁচার জন্য। ঠকে যাওয়ার ভয় তো না, সে যদি ঠকে তো সে 10 টাকা দিলেও ঠকবে, 5 টাকা দিলেও ঠকবে, সে তো ঠকছে না, জিনিসটা তো নকল পাচ্ছে না। ঠকার জন্য তো তুমি জিনিসটা নেবে না, তুমি তো দরদাম করবে তো না। ভালো করে ভেবে হলো, এটা খুব মানে খুব কমন কোশ্চেন। আমরা সবাই দরদাম এটা করি। আমাদের অভ্যাস। অভ্যাস না, অভ্যাস না। আমরা কেন শান্ত পরিবেশটাকে আমরা দরদাম করে কেন অশান্ত করবো? আমি তোমাকে চিনি না, আমি অকারণে তোমার কাছ থেকে আমি দরদাম দরদাম করা মানে কি? তোমার সাথে আমার একটু ঠোকাঠুকি হচ্ছে, তাই না? এটা নর্মাল ব্যাপার। তো আমি তোমাকে চিনি না, তোমার সাথে কেন ঠোকাঠুকি করতে যাবো? ইভেন এমনও না যে আমার কাছে টাকা নেই, তোমার বাবা বা তোমার দাদু যে বা আমার বাবাও যে দরদাম করছে এমন না যে বাবার কাছে টাকা নেই, বাবার কাছে টাকা আছে, বাট তাও বাবা দরদাম করছে। তো আমার কথা হচ্ছে দরদামটা কেন করছে তুমি ভেবে বলো। ছোটকাল থেকে এটা আমরা দেখে এসেছি। তো ভেবে বলো যে কেন হচ্ছে, কেন করে দরদামটা, কি ভেবে আমরা দরদাম করি? আমরা কিন্তু সব প্রোডাক্টে দরদাম করি না, সব প্রোডাক্টে দরদাম করি না। দেখবে যখন সবজি আমরা কিনি আমরা কিন্তু সব প্রোডাক্টে দরদাম করি না, কিছু কিছু প্রোডাক্ট আছে যে দরদাম করি আমরা বা আমার মানে বাবা বা জিনিসপত্রের দাদু। দাম ওঠে ওঠে কমে তাই জন্য। ওটা তো অর্থনৈতিক, এটা এটা মেন্টালি দেখো। একটা জিনিসের দাম দরদাম আমরা তখনই করি, খুব ভালো করে ভাবো। এটা মানে এটা বইয়ের কোনো চ্যাপ্টার নেই, এটা জাস্ট আপনাদের চিন্তাধারার উপর নির্ভর করছে। আমি যেটা বলছি যে আমার সাথে তুমি একমত হতে পারো নাও হতে পারো, তোমার ব্যাপার। এটা আমার মতে হয়, পার্সোনালি আমার মত এটা। আমরা দরদাম সেই জন্য করি, তখনই করি যখন আমরা আমাদের আমাদের মাইন্ড আমাকে বলছে যে তুমি যে প্রোডাক্টটা পাচ্ছ সেই প্রোডাক্টের কোয়ালিটি এবং সেই প্রোডাক্টের প্রাইস দুটো সমান হচ্ছে না। তখনই আমরা দরদাম করি, তখনই আমরা কোনো কিছুর দাম কমাতে চাই। দরদাম করি অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আমার মাইন্ড আমাকে বলছে যে মধুমঙ্গল তুমি তোমাকে যে প্রোডাক্টটা বিক্রি করছে সেইটার দাম এত হতে পারে না, ঠিক আছে, এর থেকে কম হওয়া উচিত, বেশি এর থেকে বেশি হওয়া উচিত, তাহলে তো আমি এটা দরদাম করবো না, তাহলে আমি সাথে সাথে কিনে নেবো। কারণ আরে বাস এত ভালো প্রোডাক্ট এত কম দামে পাচ্ছি, আমি তো এটা ভেবে কিনে নেবো। বাট আমরা দরদাম তখন করি যখন আমাদের মাইন্ড আমাকে বলে যে এই প্রোডাক্টের যা দাম বলছে সেই তুলনায় এই কোয়ালিটি অতটা না, ঠিক আছে। যেমন উম, যেমন ধরো আলু, আলু কত করে বিক্রি হচ্ছে এখন? 10 টাকা 8 টাকা, তাই তো। তো আমরা কি তুমি যে আলু কেনো, আমার মনে হয় না তোমরা যারা বাজার করো আলুতে এখন দরদাম কেউ করবে না, কিন্তু কেউ করেও না। আলু তুমি শুনছো যে কত টাকা আলু? এই যে 10 টাকা, ঠিক আছে আমি 4 কেজি দিয়ে দিই। 40 টাকা হলো আলু, তুমি কিন্তু দরদাম করো না আলুতে। তুমি কিসে করছো স্যার 12 টাকা যখন ছিল তখন করতাম স্যার। ঠিক আছে 12 টাকা কিলো যখন, এখন তো 12 টাকা কিলো নেই, এখন তুমি দরদাম করো না। কারণ 10 টাকার মধ্যে তুমি তোমার অলরেডি তোমার মাইন্ড বলে যে 10 টাকা আলু ঠিক আছে, ঠিক আছে 10 টাকা আলু ঠিক আছে। তো তুমি দরদাম করো না, তার কারণ কেন দরদাম করো না? কারণ তোমার মাইন্ড অলরেডি তোমাকে বলছে যে না আলুর দাম ঠিক আছে, 10 টাকা 1 কেজি আলু ঠিক আছে, এই যুগে এটা ঠিক আছে, এর থেকে আর কি কমাবো, এর থেকে আর কত কমাবো আমি, ওদের তো লাভ দরকার না। তো এটা তোমার মাইন্ড কিন্তু অটোমেটিক তোমাকে জানাচ্ছে, তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে জানাচ্ছে। তো আলুতে তোমরা দরদাম করো না, আমরা কেউ করি না এখন, এই মুহূর্তে তো করি না আলুতে দরদাম। তো এইটা হচ্ছে পার্থক্য। দেখো এটা একটা নর্মাল কমন জিনিস। দেখো আমরা আইফোন আইফোন মানে আমি ফোন নিয়ে বেশি বলি কারণ আমার ফোনটা আমার ফেভারিট একটা টপিক, ঠিক আছে। আমি প্রচুর ফোনের রিভিউ দেখি ইউটিউবে। তো ফোনটা আমার আমার একটা স্ট্রং পয়েন্ট, ওই জায়গাটা আমি মোটামুটি ফোনের অনেক কিছু জানি, রিভিউ টিভিউ।
তো যাই হোক, তুমি আইফোনে এখনকার আইফোন 12 Pro Max, ওর দাম প্রায় 1,30,000-35,000, ঠিক আছে? আমরা যখন শুনলাম এই দামটা, আমাদের মাথায় কিন্তু যখন আমি দেখেছিলাম, আমি আমার কথা বলছি, এটাই আমার জন্য ভালো। আমি যখন প্রথম শুনলাম যে আইফোন এত দামে লঞ্চ করেছে, আমরা কিন্তু মাথায় একবার হিট করিনি যে এত দাম। এটা কিন্তু আমাদের মাথায় হিট করে না। খুব কম লোকই আছে যে আইফোনের সময় টাকা নিয়ে ভাবে। সবাই জানে আইফোনের দাম বেশি, ব্যাস ওইটুকু। কেউ কিন্তু দাম নিয়ে কিছু বলে না যে এটার দাম এত বেশি, আইফোনের দাম এত বেশি হওয়া উচিত না। কোথাও কোনো আর্টিকেল দেখবে না যে লেখা আছে আইফোনের দাম এত বেশি হওয়া উচিত না, ঠিক আছে? আইফোনের দাম বেশি হয় সবাই জানে, এবং সবাই সেটা মেনে নেয়, বাট সেই আমি 1.5 লাখ টাকার দাম শুনে আমি চুপচাপ থাকছি। আমার কিন্তু অত মাথায় আসে না যে এত দাম আইফোনের, এত দাম কি দেওয়া উচিত আইফোনের জন্য, আমার কিন্তু একবার মাথায় আসে না। বাট সেই আমি যখন একটা রেডমি বা রিয়েলমি একটা ফোন লঞ্চ করছে 20,000 টাকা লঞ্চ করছে, আমি দেখে ভাবছি যে আরে 20,000 টাকায় এক রিয়েলমি ফোন লঞ্চ করেছে, এত দাম, এদিকে আবার হেডফোন জ্যাকও নেই, কে ধর এটা নেব না, এটা দাম অনেক বেশি, এত অনেক দাম, এটা আর একটু কম হলে ভালো হতো। তো দেখো, আমি আমি নিজে আমি নিজেই আইফোন যেখানে 1.5 লাখ টাকা দাম সেখানে আমি চুপচাপ রয়েছি, বাট রিয়েলমি রেডমি যখন 20,000 টাকায় ফোন বার করছে, আমি তখন আমার মস্তিষ্ক আমাকে বলছে যে এটা অনেক দাম বেশি। কেন কেন বলছে এটা? ইভেন তোমাদের মধ্যে সেম জিনিসটা হয়, তো কেন হচ্ছে বলো? আইফোনের সময় আমি কেন, আমার মাথায় আসছে না যে দাম বেশির কথাটা? এনিওয়ান, অঞ্জন, সজল, নিহার। ওটা কেনার মতন সামর্থ্য আমার নেই, তাই ওটা নিয়ে মাথা ব্যথা নেই, তার জন্য ওটা দাম মানে না না, আমি না, এটা ঠিক না, আমার সমস্ত। করি না স্যার। হ্যাঁ, বলো বলো। এই জন্যই স্যার দামাদামির মধ্যে যাই না, বা যেটা না আমার না, তুমি তো মানে দামাদামি করতে পারবে না। তুমি আইফোন কেন বা তুমি রিয়েলমি রেডমি কেন, তুমি তো দরদাম করতে পারবে না। তুমি অনলাইনে কিনছো, এটা দরদামের ব্যাপার না, এটা আমার আমার মাথায় আমার তৈরি হচ্ছে, এটা আমি থিঙ্ক করছি, ঠিক আছে? এটা আমি জাস্ট থিঙ্ক করছি। তো কেন আমি আইফোনের সময় কেন আমি ভাবছি না এই কথাটা যে দামটা অনেক বেশি? আমার হয়তো রিয়েলমি কেনার আমার সাধ্য নেই, ঠিক আছে? এমন না যে আমার 20,000 টাকার ফোন কেনার সাধ্য আছে, আমার সেটাও সাধ্য নেই। বাট আমি ভাবছি যে না, দামটা একটু কম হলে ভালো হতো, এত অনেক বেশি দাম করে ফেলছে, 20,000 টাকা অনেক বেশি। বাট আইফোনের সময় আমি ভাবছি না এটা। তো আমার কথা এটা কেন, আমি আইফোনটাই কেন এত প্রিফারেন্স দিচ্ছি ভাই, ওর দাম যে এতটা, তো ওটাকে আমি কেন হাইলাইট করছি না নিজের মস্তিষ্কে? স্যার, আইফোন প্রথম থেকেই প্রিমিয়াম রেঞ্জের ফোন ওরা সবসময় তৈরি করে। আর প্রথম থেকেই এদের ভ্যালু, মানে প্রথম থেকে এদের প্রাইস খুব বেশি, তো যে কারণে কারোর মাথাতেও আসে না যে এইটার মানে প্রাইস কম হলে ভালো হতো। তোমার সনিরও প্রাইস বেশি, সনির মোবাইল গুলো যদি দেখো না, সনির মোবাইলের দাম বেশি, অথচ সনির মোবাইল কেনার জন্য কেউ হাউ তাস করে বসে থাকে না। সনি বা এইচটিসি, ওদের দাম বেশি। যাই হোক, তুমি ঠিক বলেছো, আমি আহ, তোমায় কাটছি না, তুমি ঠিকই বলেছো। সনির ফোন অ্যাকচুয়ালি অতটা পাওয়া যায় না। আর সনির অ্যাকচুয়ালি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সনি নিয়ে একটা বলি, আমরা যত ফোন ইউজ করি না, এই যে 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, এই যে ক্যামেরাগুলো বার হচ্ছে এখন, রিয়েলমি রেডমি স্যামসাং হেনা তেনা যাই বলো না কেন, ম্যাক্সিমাম ফোনে কিন্তু সনি সেন্সর ইউজ হয়। ম্যাক্সিমাম ফোনের ক্যামেরাতে, এই যে আমার রেডমি নোট 7 প্রো, ঠিক আছে, রেডমির ফোন, মানে শাওমির ফোন, এটা ক্যামেরা কিন্তু সনির ক্যামেরা, সনির লেন্স ক্যামেরা না, সনির লেন্স ইউজ করেছে, ঠিক আছে? সোনি IMX865 বা সামথিং একটা নাম আছে, সনির সেন্সর ইউজ করেছে। তো বিশ্বে যত ফোন বার হয়, ম্যাক্সিমাম ফোনের লেন্স কিন্তু সনির থাকে। এবং সনি কিন্তু মোবাইল ক্যামেরা লেন্স এবং ডিএসএলআর বলো, এসএলআর বলো, সবগুলোতে কিন্তু সনি বেশ টপ লেভেলের খেলোয়াড়, ঠিক আছে, টপ লেভেলের কোম্পানি। বাট সবচেয়ে মজার ব্যাপার, সনি নিজের মোবাইলের ক্যামেরা ভালো না। মানে এটা এখন থেকে না, এটা তোমার সনির জবের থেকে চালু হয়েছে,
সনির ফোন, তবে থেকে সনির সেন্সার ভালো না। আমি জানি না বা ইভেন কেউ জানে না, আমি তো না, এটা আমি অন্য জায়গায় পড়েছি, অনেক আর্টিকেলে পড়েছি আমি সনির এই সমস্যাটা নিয়ে। তো সবাই যারা রিভিউ করে, মোবাইল রিভিউ করে, তারা সবাই বলে যে সনির কোম্পানির লেন্স সবাই ইউজ করছে, সবার ফোনে এত ভালো ভালো পিকচার উঠছে, অথচ সনি নিজের ফোনে নিজের ক্যামেরার লেন্স ইউজ করছে, অথচ অন্য ক্যামেরার মানে অন্য মোবাইলের সাথে সে কম্পিটিশন দিতে পারছে না। কিন্তু দুটোই সেম, সনি নিজের ক্যামেরায় যে লেন্স ইউজ করছে, ধরো রিয়েলমি সেম ক্যামেরা লেন্স ইউজ করছে সনি, অথচ যখন পিকচার উঠছে তখন দেখা যাচ্ছে রিয়েলমি ক্যামেরার পিকচার ভালো আসছে, সনিটা ওটা ভালো আসছে না। তো এই যে ঝামেলাটা না, এই ঝামেলাটা অদ্ভুত টাইপের ঝামেলা। এটা সনি আজ পর্যন্ত কোনো ইয়ে দেয়নি, কোনো আর্টিকেল পোস্ট করিনি যে এই কারণের জন্য আমরা আমাদের পিকচারগুলো এরকম হয়, কোনো আর্টিকেল পোস্ট করিনি। বাট এটা ওর প্রথম থেকে ঝামেলা। যা হোক, তো এইটাই ব্যাপারটা। তো অ্যাপেল আমরা কেন কিনছি বা অ্যাপেলে আমরা কেন করি না, কারণ অ্যাপেল এর ব্র্যান্ড নেমটা নিয়ে, ঠিক আছে, অ্যাপেলের যে ব্র্যান্ড ভ্যালুটা না, সেইটা আমাদের কাছে 1.5 লাখ টাকা সমান। কারণ আমরা জানি আমি যদি 1.5 লাখ টাকা দিয়ে একটা অ্যাপেলের ফোন কিনি, তাহলে আমি যে ধনী, আমাকে কাউকে বলতে পারে আমি ধনী, আমি আগেও বলেছিলাম এটা, ঠিক আছে। তো এইটা কিন্তু আমরা কিন্তু শুধু মোবাইলের জন্য টাকা দিচ্ছি না। ধরো স্যামসাং এর ফোন কিনছি আমরা, রিয়েলমি ফোন কিনছি, রেডমি, অ্যাপেল, যাই কিনি না কেন, যে ফোনই কিনে নেবো, যে ফোনই কিনে কেন, আমরা কিন্তু শুধুমাত্র ফোনের জন্য টাকা দিই না, ঠিক আছে। এই যে পুরো ফোনটা এখানে লোগো স্যার, লোগো। লোগো না, অ্যাকচুয়ালি আমরা ব্র্যান্ড ভ্যালুর কিন্তু এর মধ্যে ব্র্যান্ড থাকে। ভ্যালু যেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেটা ব্র্যান্ড বলতে ভ্যালুর চাইছি। জন্য থাকে। আমি এটা 13,000 টাকা দিয়ে মানে কিনেছিলাম, 2 বছর হতে গেল। তো এটা কিন্তু শুধুমাত্র ফোনটার দাম 13,000 টাকা না, এই যে সামনে এই যে রিয়েলমি লেখা, রেডমি লেখা আছে, হ্যাঁ, এইটাও কিন্তু রেডমি বাই শাওমি লেখা আছে, এইটার জন্য কিন্তু আমাকে দাম নিয়েছে, যে তোমার রেডমির ব্র্যান্ড তুমি ইউজ করছো, তো এটাও দাম। সাপোজ তোমরা নিজেরা ভাবো না, তোমরা যদি, তোমার কাছে যদি 1.5 লাখ টাকা থাকে, আমি তোমাকে বললাম 1.5 লাখ টাকা দিচ্ছি, তুমি কোন ফোন কিনবে? তোমরা সবাই যে অ্যাপেল ফোন কিনবে। বাট এইটা না যে 1.5 লাখ টাকাতে তুমি অ্যাপেল ফোনে বিশাল ফিচার পাবে যেটা তুমি অ্যান্ড্রয়েড পাবে না, না, ভুল কথা। অ্যাপেলের থেকে অনেক ভালো ভালো ফিচার তুমি স্যামসাং এর অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে যাবে। স্যামসাং এর যে 1 লাখ টাকার যে ফোনগুলো আছে, বা 1,15-20 হাজার টাকার যে ফোন, স্যামসাং S21 আলট্রা, নতুন সবচেয়ে ভালো যে ফোনটা স্যামসাং, তো ওটাও তুমি পেয়ে যাবে, অনেক কম দামে পেয়ে যাবে, অ্যাপেলের থেকে কম দামে পেয়ে যাবে। বাট তবু তুমি এটা কিনবে না, কারণ কারণ তুমি জানো যে স্যামসাং এর ফোন সবাই ইউজ করে। স্যামসাং এর 10,000 টাকারও ফোন আছে, আবার 1,20,000 টাকার ফোন আছে। তো আমি যদি 1,20,000 টাকা পাই, আমি সবসময় অ্যাপেলের ফোনই ইউজ করবো, কারণ ওটা আমার স্ট্যাটাসটাকে মেনটেন করবে। বাট স্যামসাং এ ওটা স্ট্যাটাস মেনটেন করবে না, কারণ আম, যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে, তার হাতে একটা স্যামসাং এর ফোন রয়েছে, যেখানে সে কথা বলছে এবং তার ব্যাক ব্যাক কভারে স্যামসাং লোগো রয়েছে। তো আমার কাছে রয়েছে, তো পার্থক্যটা কি? আরেকটা কথা বলে রাখি, অনেকে এটা করে দেখি, অ্যাপেলের পুরোনো ফোন কেনে, অনেকের দাম কমে যায় অ্যাপেল ফোনে বেশ কিছু বছর পরে আস্তে আস্তে। তো অ্যাপেলের ফোন, আমার একটা বন্ধু আছে, ও কিনেছে অ্যাপেল 5s, এখন না, 1 বছর আগে কিনেছিল, 1-1.5 বছর আগে। তো ও 25,000 টাকা দিয়ে কিনেছিল। তো অনেকে করে, আমি জানি না তোমরা কেউ করেছো কিনা বা তোমার কোনো বন্ধু আছে কিনা, আমার কয়েকজন বন্ধু ওরা করেছে, ওরা বলে যে অ্যাপেলের ফোন কিনেছে। অ্যাকচুয়ালি জিনিসটা মূর্খামি। অ্যাপেল নো ডাউট ভালো কোম্পানি, নো ডাউট ওদের ফোন ওয়ান অফ দ্য বেস্ট ফোন ইন দ্য মার্কেট, ইন দ্য ওয়ার্ল্ড, মার্কেট শুধু ইন দ্য ওয়ার্ল্ড। তো বাট সমস্যাটা যে 3-4 বছর আগেকার অ্যাপেলের ফোন কেনা থেকে সেই টাকা দিয়ে এখনকার নতুন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনা অনেক বেশি আহ, বুদ্ধিমানের কাজ। কারণ অনেক ফিচার আছে, সেই জিনিসগুলো ভালো হয় না। হ্যাঁ, অ্যাপেল নোট ভালো, বাট কিছু ফিচার আছে যেগুলো অ্যাপেলের ফোনে ছিল না ওই সময়। সবচেয়ে অ্যাপেলের ফোনে বড় অসুবিধা, অ্যাপেলের ব্যাটারি খারাপ। অ্যাপেলের ব্যাটারি প্রচুর খারাপ, তোমাকে দিনে, তুমি মিডিয়াম ইউজ করো না কেন, তোমাকে 2 বার চার্জ দিতেই হবে। আগেকার দিনে 4-5 বছর, 3-4 বছর আগেকার যে ফোনগুলো রয়েছে, চার্জ দিতেই হবে তোমাকে। তো এটা, যাই হোক, এটা আমি অন্য জায়গায় চলে গেলাম, বাট মাথায় রেখে দিই। আচ্ছা, your product knowledge will help you again the presentation to provide
the customer the information he needs. এখানে বলছে your product knowledge will help you elegant the presentation to provide the customer the information they need. তুমি যখন প্রোডাক্টের তোমার কাছে যে প্রোডাক্ট নলেজটা আছে না, এবং তুমি যখন প্রেজেন্টেশন দিচ্ছ প্রোডাক্টের, তখন কাস্টমার সেই ইনফরমেশনগুলো পেয়ে যায় তোমার প্রোডাক্ট নলেজ থেকে বা তোমার যে প্রেজেন্টেশন থেকে, যেগুলো সে চাইছে। হ্যাঁ, ধরো আমি বলেছিলাম না, আমি বলছিলাম না যে দিগন্তর ব্যাক ক্যামেরাটা খুব ভালো লাগবে, দিগন্তর যে মোবাইল কিনে তার ব্যাক ক্যামেরা ভালো চাইছে দিগন্ত। তো আমি যখন ফিচার্স বলছি বা আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি, তখন আমার ওই ফিচার্সের মধ্যে বা প্রেজেন্টেশন দেওয়ার মধ্যে ব্যাক ক্যামেরাও থাকবে, তো দিগন্ত তার উত্তর পেয়ে যাবে তার প্রশ্নে। ওকে, টক অ্যাবাউট দ্য ইউনিক ফিচার্স অফ দ্য প্রোডাক্ট। সবসময় ইউনিক ফিচারগুলোকে তুলে ধরো কাস্টমারের সামনে। এটা তোমার আগের দিনও বলেছিলাম, যেমন ভ্যাকুম ক্লিনার দিয়ে বলেছিলাম, ইউনিক ফিচারগুলো তুলে ধরো। আচ্ছা, অফ দ্য প্রোডাক্ট স্ল্যাশ ব্র্যান্ড, শুধু প্রোডাক্টের ইউনিক ফিচার তুলো না, ব্র্যান্ডেরও ইউনিক ফিচারগুলো তুলে ধরো। যেমন টেসলা ভারতের টেসলা কোথাকার কোম্পানি? টেসলা কি বানায়? খুব খুব এই কয়েক সপ্তাহ আগে খুব নাম হয়েছিল, প্রচুর লেখালেখি হচ্ছিল। বলতে পারবে টেসলা কি বানায়, কোম্পানিটা কি বানায়? এনিওয়ান? দিগন্ত, সজল, নিহার, কোথায় চলে গেল সবাই? এই মিউট। হ্যাঁ, ইলেকট্রিক কার, একদম ইলেকট্রিক কার বানায়। টেসলা ইলেকট্রিক কার বানায়, এবং টেসলার যে মালিক ইলন মাস্ক, সে হচ্ছে আমাদের পৃথিবীতে সবচাইতে মানে ধনী লোক যারা আছে, ধনী তাদের মধ্যে ফার্স্ট, মানে পৃথিবীতে এই মুহূর্তে ওর থেকে বেশি ধনী আর কেউ নেই, মানে আইনত। হ্যাঁ, মানে লিগালি বলছো, ইলিগালি অনেকে থাকতে পারে, বাট লিগালি ওর থেকে বড় ধনী আর কেউ নেই পৃথিবীতে। তো সে হচ্ছে টেসলার ফাউন্ডার। তো ইলেকট্রিক কার বানায়। তো এবং টেসলা কিন্তু ভারতে আসছে অলরেডি। ইলন মাস্ক বলে দিয়েছে যে আমরা ভারতে পা রাখবো, ভারতে আমরা গাড়ি তৈরি করবো। টেসলার গাড়ি কিন্তু দাম বিশাল, প্রায় 40-45 লাখ টাকা করে শুরু হয় টেসলার গাড়ি। জয়ন্ত দত্ত, তো টেসলা গাড়িগুলো এভাবে শুরু হয়, ঠিক আছে? তো প্রচুর, তো আমি যখন টেসলা গাড়ি আমি যদি বিক্রি করি, তো টেসলা গাড়ি কি হবে বলতো, ইলেকট্রিক গাড়িগুলো না ওইগুলো অনেকটা অটোমেটিক থাকে, তোমার ড্রাইভার যদি নাও থাকে, ড্রাইভারের খুব বেশি দরকার নেই। টেসলা যে গাড়িগুলো বানাচ্ছে ইলেকট্রিক গাড়িগুলো, সেগুলো তোমার ড্রাইভারের খুব বেশি দরকার নেই, অটোমেটিকলি চলে, ঠিক আছে? ড্রাইভারের দরকার আছে, বাট অতটা দরকার নেই। তো তুমি যখন ওই গাড়ি বিক্রি করবে, তখন কিন্তু তুমি শুধু ওই গাড়িরই বর্ণনা দেবে না বা গাড়িরই ফিচার বোঝাবে না, তুমি কিন্তু তোমার ওই যে ব্র্যান্ডটা, টেসলা যে বিশাল বড় ব্র্যান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড, তুমি কিন্তু ব্র্যান্ডেরও প্রশংসা করবে, ব্র্যান্ডটাও যে ইউনিক ব্র্যান্ড সেটাও তুমি প্রশংসা করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, টেসলা যখন চালু হয়েছিল না, তখন ইলন মাস্ক নিজেও জানতেন না যে আমি যে ব্র্যান্ডটা তৈরি করছি সেই ব্র্যান্ডটা আদৌ চলবে কি চলবে না, কারণ সেই সময় কিন্তু পেট্রোল গাড়ি সবসময় বেশি চলতো, ইলেকট্রিক কার বা ব্যাটারি চালিত গাড়ি এইগুলো খুব বেশি চলছিল না, ঠিক আছে সেই সময়। তো এটা মাথায় রেখো, সবসময় প্রোডাক্টেরই সুনাম করবে তা না, ব্র্যান্ডেরও সুনাম করবে, কারণ ব্র্যান্ডও খুব বড় একটা জিনিস। তুমি দেখো অ্যাপেল ফোন ব্র্যান্ডের জন্য বিক্রি হয়, ঠিক আছে? অ্যাপেল ফোনের আহামরি কোনো ফিচার্স নেই যেটা অ্যান্ড্রয়েড পাবে না, বাট তবু আমরা অ্যাপেল ফোনের দিকে কেন বারবার যাই, কারণ ওটা অ্যাপেলের ফোন, আর অ্যাপেল একটা বিশাল বড় ব্র্যান্ড। আচ্ছা, লিঙ্ক ফিচার্স টু বেনিফিট মানে কালকে আমি বলেছিলাম, লিঙ্ক ফিচার্স টু বেনিফিট বলতে তোমার যে ফিচার্স আছে তোমার প্রোডাক্টের, সেটার কি বেনিফিট আছে। যেমন আমি তোমাকে প্রেজেন্টেশনের সময় বলছি যে এটা 38 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা আছে, তোমার 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6.3 ইঞ্চি স্ক্রিন, ফুল এইচডি স্ক্রিন, এগুলো তো আমি ফিচার্স বলছি না। তো এগুলোর বেনিফিট কি?
যে 6.3 ইঞ্চি স্ক্রিন, এটার বেনিফিটটা কি? আমাকে বেনিফিট বলতে হবে। তো বেনিফিট যখন আমি বলবো বা আমি যখন কাস্টমারকে বলবো তখন কাস্টমার লিঙ্ক করতে পারবে। যেমন স্যার এটা 6.3 ইঞ্চি স্ক্রিন আছে, এতে আপনি আরামসে কোনো গেম খেলতে পারবেন, বা যেহেতু স্ক্রিন অনেক বড় তো আপনি ভিডিও দেখতে পারবেন, এবং ভিডিও বা সিনেমা দেখলে আপনার ভিউইংটা খুব ভালো হবে, মানে আপনার কি বলবো ওটা, দেখার দেখার অনুভবটা খুব ভালো হবে যেহেতু বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এইটা কিন্তু তোমার ফুল এইচডি এবং 6.3 ইঞ্চের যে স্ক্রিন, এইটার বেনিফিট আমি বললাম কাস্টমারকে। আচ্ছা, 4000 mAh ব্যাটারি আছে এবং ফাস্ট চার্জিং আছে। তো স্যার আপনি যদি বাইরে কাটান বা সারাদিন যদি বাইরে বাইরে ঘোরেন কাজের জন্য বা কোনো জায়গায় হয়তো ঘুরতে গেছেন, আপনার হাতে সময় চার্জার নেই, আপনি একবার যদি ফুল চার্জ করে নেন তো আপনি আরামসে একদিন কাটাতে পারবেন মিডিয়াম বা হেভি ইউজ করে, ব্যাটারি খুব একটা অসুবিধা হবে না। এবং স্যার এটাতে ফাস্ট চার্জিং রয়েছে, তো যদি আপনি যদি পানও কোনো চার্জিং পোর্ট, আপনি আরামসে খুব দ্রুত চার্জিং করে দিতে পারবেন কারণ এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটাতে। তো খুব আধ ঘন্টার মধ্যে প্রায় 60% চার্জ হয়ে যাবে আপনার। তো এইটা একটা সুবিধা আছে। তাকে আমি বেনিফিট বোঝাচ্ছি কিন্তু শুধুমাত্র 4000 mAh বলে আমি চুপ করে নিই, ঠিক আছে? আপনার 4 GB র্যাম আছে, র্যাম দিয়ে লাভ কি? তাকে তো লাভ বোঝাতে হবে না। র্যামের লাভ হচ্ছে আপনার বিভিন্ন গেমগুলো আপনার স্মুথ চলবে, তাছাড়া ফোন হ্যাং করবে না, ল্যাগ করবে না, এইগুলো হচ্ছে তোমার র্যামের কাজ। তো সেইগুলো আমাকে তাকে বোঝাতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার আমার ফোনে আমার ফোন আর ধরো 70,000 টাকার একটা আইফোন, ধরো আগের বছরে আইফোন 10 বা আইফোন 11 যেটা, ওটা মজার ব্যাপার হচ্ছে আমি যদি লোগোটা উঠিয়ে দিই, আমি যদি নর্মালি কম্পেয়ার করি না, তো আমার 4000 mAh ব্যাটারি, আমার 13,000 টাকার ফোনে 4000 mAh ব্যাটারি, আইফোনে কিন্তু 4000 mAh ব্যাটারি এখনো দেয়নি, এখনো আইফোনে 4000 mAh ব্যাটারি দেয়নি, 3700-800 করে দিচ্ছে আইফোন। ওকে, তো আমি যদি মানে চোখ বন্ধ করে আমি দুটো ফোনে কম্পেয়ার করি, তো আমার ফোনে 4 GB র্যাম, আর আইফোনে আগের বছরেও 3 GB বা 2 GB র্যাম ছিল, 2 GB বা 3 GB র্যামে ওরা কাজ চালাচ্ছিল। আমার ফোনে 4000 mAh ব্যাটারি, আইফোনে 3700-600 mAh ব্যাটারি। তারপরে আমার ব্যাক ক্যামেরা 48 মেগাপিক্সেল ক্যামেরা, ওদের ব্যাক ক্যামেরা 12 মেগাপিক্সেল ক্যামেরা, আমার ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ওদের 12 মেগাপিক্সেল ক্যামেরা। আইফোনে সব 12ই চলছে, আইফোনে 12 থেকে উপরে ওঠেনি কোনো সময়। তো এই যে কয়টা পার্থক্য বললাম, তো এতে কিন্তু আমার ফোন বেশি আছে, আমার ফোনে ব্যাটারি বেশি আছে, আমার ফোনে ক্যামেরার মেগাপিক্সেল বেশি আছে, আমার ফোনের ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল বেশি, আমার ফোনের স্ক্রিনও একটু বড় ওখান থেকে। তাছাড়া আমার ফোনে চার্জ তোমার হেডফোন জ্যাক আছে, আমার ফোনে হেডফোন জ্যাক আছে, ওটাতে হেডফোনের জ্যাকও নেই। তো আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে, ওটার ফিঙ্গারপ্রিন্ট রিডার নেই। তো এই যে কয়টা ফিচার বললাম তাতে কিন্তু হিসাব মতো আমার ফোন এগিয়ে থাকা উচিত 13,000 টাকার ফোনটা। হ্যাঁ, বাট সেটা কি রিয়েল এটা কি রিয়েল কম্পারিজন? এটা কি রিয়েল কম্পিটিশন? একদমই না। 70,000 টাকা আইফোনে আমার আমার ফোনের সাথে কাছে ওই ফোনটা, মানে ওর ফোনের কাছে আমার ফোনে কিছুই না, কিচ্ছু না, বাট ফিচার্সের দিকে কিন্তু আমার ফোনে এগিয়ে। তো সবসময় ফিচার্স ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওটার কি কার্যকারিতা। অ্যাপেল এমন একটা সফটওয়্যার ইউজ করে, এমন ওর ইউআই এত সুন্দর ইউআই, ও যদি 1 GB র্যামও থাকে না, ও আরামসে সবকিছু চালাতে পারবে অ্যাপেল বা আইফোনের যে ইন্টারফেস আছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের ইন্টারফেস খুব বেশি র্যাম খায়, বাট আইফোনে অত খায় না। তো কাস্টমারকে ফিচার গুলোর বেনিফিট গুলো বোঝাও এবং লিঙ্ক প্রোডাক্ট বেনিফিট এন্ড কাস্টমার বাইং মোটিভ। এবারটা এই যে বেনিফিটটা কাস্টমারকে বোঝালে, এই বেনিফিটের সাথে কাস্টমারের মোটিভটাকে অ্যাডজাস্ট করো। দিগন্তর পছন্দ ভালো ক্যামেরা ফোন, যেই ক্যামেরা থেকে ভালো ফটো তুলবে। আমি বলছি আমার ফোনে 38 মেগাপিক্সেল ক্যামেরা স্যার, এটা খুব ভালো ফটো উঠবে, আপনি লো লাইটে খুব ভালো ফটো উঠাতে পারবেন। আমি শুধু ফোনের ফিচার্স বলছি না, আমি জেনে গেছি দিগন্তর কি চাহিদা, ওর কি নিডসটা, ওর কি উইক পয়েন্টটা। তো আমি তখন ওর উইক পয়েন্টের সাথে আমার ফিচার্স, আমার যে স্পেশাল বেনিফিট আছে আমার মোবাইলে, সেটা আমি অ্যাড করব। ঠিক আছে, তো এইটাই করতে হয়। ওকে,
তো লিঙ্ক ফিচার্স টু বেনিফিট, লিঙ্ক প্রোডাক্ট বেনিফিটস অ্যান্ড কাস্টমার বাইং মোটিভ, কাস্টমার মোটিভ, এই বাইং মানে কেনার যে মোটিভটা, যে লক্ষ্য, সেটার সাথে প্রোডাক্টের বেনিফিটগুলোকে মিক্সচার করো। আচ্ছা, ক্লোজিং দ্য সেল, closing the sale when the customer brings to take interest in the sales presentation. This will be indicated by remarks, action or response. Closing the sale হচ্ছে, এটা আমি আগের দিন বলেছি, যখন সেল তোমার প্রমোশন হয়ে যাচ্ছে এবং কাস্টমার যখন হ্যাপি, মানে সে কিনছে এবং সে যে জেস্টার পোস্টারগুলো ব্যবহার করছে বা যে কথাগুলো, যে কোশ্চেনগুলো করছে, তাতে তোমার জানতে হবে যে এবারটা সেলটা ক্লোজ করতে হবে। ব্যাস, আজকে এইটুকুই। আচ্ছা, এইখানে এটা বলো, এটা কি হবে? You are a CSA and you have just spotted a customer remarking through a stack of shirts. Which of the following approach would be relevant? তুমি একজন CSA, তুমি দেখলে যে একটা কাস্টমার শার্ট যেখানে রয়েছে না, যেখানে শার্টের কাউন্টারগুলো, সেখানে সে ঘুরে বেড়াচ্ছে বা সে কিছু দেখছে, তো তুমি তখন তার কাছে যে কি করবে, বা তুমি তখন জিনিসটা কি করে হ্যান্ডেল করবে, বলো কোনটা হবে? হ্যালো ম্যাম, দেয়ার ইজ এ 30% ডিসকাউন্ট অন। স্যার তিনটা। ও স্যার অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, আর তিনেরটা হবে সম্ভবত। তিনেরটা হবে, ওকে। আর বাকিরা 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 নিহার, অঞ্জন, নমিতা, মেয়েগুলো কোথায়? শিবানী। স্যার বলছি 3 নাম্বারটা হবে। হবে? প্রশ্ন করছো কেন? উত্তর দাও। প্রশ্ন তো আমি করেছি। আমি আবার ভালো করে বলি, আমি আবার আচ্ছা, আমি ভালো করে একবার বলি, আরেকবার বলুন না স্যার। হ্যাঁ, আমি ভালো করে বলে দিচ্ছি। তুমি একজন CSA, সেলস অ্যাসোসিয়েট, তুমি দেখলে ধরো আমি এজ এ কাস্টমার আমি গেছি, আমি শার্টের যে কাউন্টারগুলো আছে সেখানে আমি কোনো কিছু খুঁজছি, মানে শার্টে খুঁজছি, বাট কিছু খুঁজছি আমি শার্টের কাউন্টারে, বা আমার চোখ মুখ একটু অন্যরকম। তো কোন এর মধ্যে কোন জিনিসটাকে তুমি কাস্টমার সামনে যে তুমি বলবে, মানে তুমি আমার সামনে এসে তুমি কি বলবে? হ্যালো ম্যাম, দেয়ার ইজ এ 30% ডিসকাউন্ট অন দ্যাট রেঞ্জ আর ইউ লুকিং এট। আপনি যে জিনিস, যেই প্রাইসটাই দেখছেন, যে প্রোডাক্টটা দেখছেন, সেগুলোতে 30% ডিসকাউন্ট আছে। গুড মর্নিং ম্যাম, ক্যান আই হেল্প ইউ? গুড মর্নিং ম্যাম, আমি আপনাকে হেল্প করতে পারি? গুড মর্নিং ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? গুড মর্নিং ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার অল দ্য অ্যাবাভ। আরে দাঁড়াও। গুড ডে ম্যাম, আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক? মে আই হেল্প ইউ? গুড ডে ম্যাম, আপনি কি স্পেশাল কিছু খুঁজছেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? অল দ্য অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। অল দ্য অ্যাবাভ বলছো বারবার, আমার কথায় 2 আর 3 তো একই। 2 আর 3 মধ্যে পার্থক্য কি বলতো? 4 নাম্বার ছাড়ো, 4, 1, 5, 6 ছাড়ো, আমাকে বলো 2 আর 3 এর মধ্যে পার্থক্য কি? জাস্ট এটা আমাকে বলো, উত্তর পরে বলছি। বলো বলো, পার্থক্য বলো আমার। হাউ মে আই হেল্প ইউ, কিভাবে আমি সাহায্য করতে পারি, সেটা তো আমার কথা। আচ্ছা, তাহলে ক্যান আই হেল্প ইউ মধ্যে পার্থক্য কি? দুটো যখন লিখে, দুটো লাইন লিখেছে, তার মানে তো পার্থক্য আছে না, তাহলে লিখবে কেন? আপনাকে সাহায্য করতে পারি আর কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। কি হলো? আচ্ছা, ক্যান আর মের মধ্যে পার্থক্য কি? বলো, ক্যান আর মের মধ্যে পার্থক্য কি? বলো। ছোটকালে মেয়েটা পড়েছো। বেশি পোলাইট বোঝায়, আর ক্যানটা? ক্যানটা একটু আলাদা বোঝায়। কি আলাদা বোঝায়? কি একটাতে ঝাল কম, একটাতে ঝাল বেশি? না, ক্যানটা মানে আমি করতে পারি এমন, যার হ্যাঁ, তো মেয়েটা পোলাইট ভাবে বোঝায়। মে মানেও পারা।
হ্যাঁ, তো আমাকে উদাহরণ দিয়ে বোঝাও না। আমি ওটা পুরোটাই বোঝাই, বুঝলাম যে তুমি আবছা আবছা করে বলে যাচ্ছ, আমাকে উদাহরণ দিয়ে বোঝাও। আমাকে আবছা আবছা করে বুঝিয়ে তো লাভ নেই, আমাকে উদাহরণ দিয়ে বোঝাও বা আমাকে ঠোস সবুজ দাও যে হ্যাঁ স্যার দেখুন এই হচ্ছে লাইন একটা, এতে ঠোস ভাবে বোঝাচ্ছে বা এটা নরম ভাবে বোঝাচ্ছে। তো আমাকে এটা উদাহরণ দিয়ে বোঝাবে না, যা মনে হলো তাই বলে দিলাম, তার তো হয় না। এই বাংলাতে আছে না যে আপনি আর তুমি, এই ব্যাপারটা আছে, কিন্তু ইংলিশে কি দুটো মানে কিন্তু ইউ। আপনিও ওরা ইউ বলে, তুমিতেও ওরা ইউ বলে, ওদের আপনি তুমি কোনো ব্যাপার নেই। তেমন বাংলাতে পারি বা পারা এইটার মানে একই, মানে পারার এখানে কোনো দুটো মানে নেই, একটা, কিন্তু স্যার ইংলিশে মেয়েটা মেয়েটা ইউজ করা হয় হচ্ছে যখন আপনাকে বোঝায়, আর ক্যানটা ইউজ করা হয় যখন তোমাকে বোঝায়। না না মানে না 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 সাপোজ না 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 ক্যান না আই না না। হেল্প ইউ, হ্যাঁ। হুম। ক্যান আই হেল্প ইউ হ্যাঁ। মানে হচ্ছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, আর মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি। না, তুমি তো বাংলা ইংলিশ মিশিয়ে ফেলছো এখানে। তুমি বাংলা ইংলিশ কি করে মেশাচ্ছো তুমি? তুমি বাংলা ইংলিশ তো মেশাতে স্যার পারো না। মেয়েটা, স্যার মে ওয়ার্ডটা ইউজ করা হয় পারমিশনের সাথে, আমি জিনিসটা জিজ্ঞেস করছি। আর ক্যানটা ইউজ করা হয় ক্ষমতার ক্ষেত্রে। নট রিয়েলি, না না না, ঠিক হচ্ছে না। আমি আমি একটু বলি, আর বেশি বলো না, তোমরা এত বলছো না, আমি ভুলে যাচ্ছি যে আমি কি বলবো। আমাকে একটু বলতে দাও। আহ, বাংলাতে যেটা পারার কথাটা ইউজ হয় না, সেখানে ইংলিশে কি ইউজ হচ্ছে, ক্যান বা মে, দুটো মানে কিন্তু পারা, মে মানেও পারা, ক্যান মানেও পারা, বাট দুটো কথা আমরা আলাদা আলাদা ক্ষেত্রে ইউজ করি। যেমন ইউ ক্যান লিভ, আমি দিগন্তকে বললাম ইউ ক্যান লিভ, ঠিক আছে, এটার মানে কি? মানে আমি দিগন্তকে বলছি তুমি বেরিয়ে যাও, ঠিক আছে, আমি দিগন্তকে আদেশ করছি, ঠিক আছে। আর দিগন্ত আমাকে বললো যে স্যার আজকে একটু কাজ আছে, আমি বেরিয়ে যাবো, আমাকে একটু ছুট, আমাকে আজকে একটু অ্যাটেন্ডেন্স নিন। তো আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিলাম, তারপরে দিগন্তকে বললাম ইউ মে লিভ। তার মানে তুমি বেরিয়ে যেতে পারো। দুটোর মধ্যে পার্থক্য বুঝছো? একটা হচ্ছে তুমি বেরিয়ে যাও, আর তুমি বেরিয়ে যেতে পারো, একটাতে আমি দিগন্তকে অর্ডার করছি, আরেকটা হচ্ছে আমি দিগন্তকে অনুরোধ করছি বা আমি দিগন্তকে ছাড় দিচ্ছি যে হ্যাঁ তুমি বেরিয়ে যেতে পারো। এবারে দিগন্ত চাইলে গেল, না চাইলে গেল না, দিগন্তের ব্যাপার, ঠিক আছে। বা আমি হয়তো খুব রেগে গেছি, তা আমি দিগন্তকে বললাম যে ইউ ইউ ক্যান লিভ, তুমি নাও, তুমি লিভ নাও এখান থেকে। তার মানে আমি দিগন্তকে অর্ডার করছি। তো কাস্টমারকে তুমি কোনো সময় অর্ডার করতে পারো না, ঠিক আছে। এবারটা এইখানটায় আসি। এই যে বলেছে ক্যান আই হেল্প ইউ, গুড মর্নিং ম্যাম, ক্যান আই হেল্প ইউ, ক্যান কথাটা কোনো সময় কাস্টমারকে তুমি বলতে পারো না, বলতে পারোই না, ঠিক আছে। কারণ কাস্টমারের কোনো সময় ক্যান কথাটা ইউজ হয় না, কারণ কাস্টমারকে তুমি অর্ডার করতে পারো না, কাস্টমারকে তুমি অনুরোধ করতে পারো। হাউ মে আই হেল্প ইউ, এটা বলতে পারি যে আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি। কাস্টমার যদি চায় তোমার সাহায্য নেবে, নচেত নেবে না। যেমন এই যে ক্যাজুয়াল কাস্টমার, আগের দিন পড়েছিলাম, ক্যাজুয়াল কাস্টমার কি হচ্ছে, সে সাহায্য নিচ্ছে না, সে রিফিউজ করছে। তো রিফিউজ সে করতে পারে, কারণ আমরা তাকে বলেছি মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কাস্টমার বলেছে না, তো ব্যাস হয়ে গেল, তোমার সাহায্য তোমার নিচ্ছে না সাহায্য। কিন্তু তুমি যদি বলো ক্যান আই হেল্প ইউ, তো তার মানে হচ্ছে, বা আই ক্যান হেল্প ইউ, তার মানে হচ্ছে তুমি তাকে সাহায্য করবেই, সে চাক না চাক তুমি করবে, ঠিক আছে। তো কাস্টমারকে কোনো সময় ক্যান কথাটা বলা উচিত না। তো অল দ্য অ্যাবাভ তো হারগিজ হবে না, ঠিক আছে। তো ক্যান আর মেয়ের পার্থক্য বুঝতে পেরেছো, তার মানে অল দ্য অ্যাবাভ হারগিজ হবে না, যেটা তোমরা কেউ বলোনি সেটাই হবে। 4 নাম্বারটা হবে, 4 নাম্বারটা হবে আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক, আপনি কি স্পেশাল কোনো কিছু খুঁজছেন। কারণ দেখো সে তো জামার কাউন্টারই আছে না, সে জামার কাউন্টারে কিছু খুঁজছে, তার মানে কি, তার মানে সে নির্দিষ্ট কোনো একটা জামা খুঁজছে বা নির্দিষ্ট কোনো কালার বা কোনো স্টাইল বা কোনো ডিজাইন খুঁজছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্থক্য। তো ডিসকাউন্ট তো হারগিজ হবে না, কারণ ডিসকাউন্টের কথা আসছে, তুমি কাস্টমারকে কোনো সময় প্রথমেই বলতে পারো না যে স্যার এখানে 30% ডিসকাউন্ট আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা বলতাম, বাট এটা উচিত না বলা, ঠিক আছে, এটা উচিত না, মানে থিওরিটিক্যালি এটা উচিত না বলা, ডিসকাউন্টের কথা প্রথমেই বলা উচিত না। তোমার আগে মাথায় রাখতে হবে যে আমি বেশি দামের প্রোডাক্ট বিক্রি করব। যখন তুমি বেশি দামের প্রোডাক্ট বিক্রি করতে পারছো না বা কাস্টমার নিচ্ছে না, তখন তোমার প্রাইস কমানো উচিত, ঠিক আছে। প্রথমে তুমি যদি ডিসকাউন্ট দেখিয়ে দাও, তার মানে তুমি বেশি দামের প্রোডাক্ট বিক্রি করবে কি করে। আর ডিসকাউন্টের প্রোডাক্ট বিক্রি মানে তো তোমার লস, তাই না, তোমার যে টার্গেটটা,
900 টাকার মাল 700 টাকায় বিক্রি হচ্ছে, 200-300 টাকা, তো 200 টাকা তো তোমার লস হচ্ছে, কারণ ওই মালটা যদি ডিসকাউন্ট না থাকতো তো তোমার আরো 200 টাকা লাভ হতো, তোমার টার্গেটটা 200 টাকা এগিয়ে থাকতো। তো ডিসকাউন্টের কথা প্রথমে বলবে না, ক্যান আই হেল্প ইউ বলা যাবেই না। তো ক্যান হচ্ছে নির্দেশ বা আদেশ সূচক, আর মে হচ্ছে অনুরোধ সূচকে বোঝায়। মে আই হেল্প ইউ এটা বলতে পারো, বাট সে যখন অলরেডি কোনো কিছু খুঁজছে তখন তাকে বলা উচিত যে আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক, মে আই হেল্প ইউ, এইটা ঠিক আছে। নানানটা এভাবে হবে না। স্যার ক্যাজুয়াল কাস্টমার থাকলে ছাড়ের কথা বললে আগে আসবে? না, সেটা পুরোপুরি না, কারণ ক্যাজুয়াল কাস্টমার হলে ছাড়ের কথা বললে আগে আসবে। আমি তোমাকে খুব বেশি বলছি না যে না তুমি পুরো ভুল, বাট না পুরোপুরি না, কারণ ক্যাজুয়াল কাস্টমার হচ্ছে তার মানে কি, তার মানে তার পছন্দ হচ্ছে না, তার কেনার কোনো ইচ্ছাই নেই না, তার কেনার কোনো ইচ্ছাই নেই, সে ইন্টারেস্টেড না কেনার, তো সে ডিসকাউন্ট থাকুক না থাকুক তাতে কি আসে যায়। এবারটা হ্যাঁ, যদি দেখি যে আমার কাছে টাকা আছে এবং জিনিসের দামটাও বেশ কম, তখন কিনতে পারি, ঠিক আছে, তখন কিনতে পারি। বাট তাহলে তো ক্যাজুয়াল হলো, তাই সিরিয়াস হয়ে গেলো, বাট হ্যাঁ কেনা যায়, কিন্তু ক্যাজুয়াল কাস্টমার সাধারণত কেনে না। ওই যে বললাম না, সিনেমা সিনেমা চালু হচ্ছে, তুমি হয়তো 30 মিনিট আগে এসে বসে আছো, তো কি করবে, চলো প্যান্টুলুন্সে ঢুকে ঘুরে আসি, একটু জামা কাপড় দেখে আসলাম, ব্যাস এইটুকু, দেখেই আসলাম, আমি কিনবো না, কারণ আমার কেনার তো লক্ষ্যই নেই না, আমার লক্ষ্য হচ্ছে তোমার সব করা, সিনেমা দেখা। এবং সিনেমার টিকিটের যে দাম এখনকার মাল্টিপ্লেক্সে, তাতে মোটামুটি জামা কেনার ইচ্ছা তোমার হবেও না। এক এক কিছু কিছু আমাদের এখানে টিকিট আছে মোটামুটি 700-800 টাকা করে টিকিট। তো 700-800 টাকা টিকিট মানে বুঝতে পারছো তো, একটা গেঞ্জি হয়ে যাবে তোমার 700-800 টাকা। ওকে, কার কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে?